গুড আফটারনুন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন আমি লাঞ্চ করছি। আজকে দুপুরে খাবারের মেনু হিসেবে ছিল চিকেন। মানে এটাকে এখন আমাদের বাসায় যে ধরনের অদ্ভুত নোংরা বা উইয়ার্ড একটা সিচুয়েশন সবসময় থাকে, সেই অ্যাটমসফিয়ারের সাথে যদি আমি এটাকে বলি তাহলে এটা হচ্ছে একেবারে লাক্সারিয়াস কিছু, প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম। এখানে আর কোনো কথা থাকবে না, কারণ এত বাজে অবস্থা থাকে খাবারের মাঝে মাঝে। এর মাঝখানে যখন এই চিকেনটা বা এই জাতীয় কিছু থাকে তখন আর কোনো জাজমেন্ট করার সময় থাকে না। চিকেন মানে চিকেন, যাই হোক, যেমনই আছে যাই আছে, এটাই এখন ফার্স্ট ক্লাস। কারণ এটা এখন ওই কক না সোনালি না ব্রয়লার না দেশি নাকি রাতার মোরগ, ওগুলো দেখার টাইম নেই। এটাই এখন বেস্ট, কারণ মাঝে মাঝে এত বাজে অবস্থা হয়, এত খারাপ অবস্থা হয়, সেগুলো আর বলার মতো কিছু থাকে না। তো এইটা আমাদের কাছে এই মুহূর্তে হচ্ছে একেবারে সুপার প্রিমিয়াম লাক্সারিয়াস কিছু একটা। তো আমি খাচ্ছি, খাওয়ার মাঝখানে আমার বাচ্চা কাচ্চা হুলুমুলু সবাই বসে আছে সিরিয়াল দিয়ে। ওরাও কিন্তু ভিতরে ভিতরে একটা ফেস্টিভ মুড ক্রিয়েট করে বসে থাকে। ওরাও কিন্তু বুঝতে পারে যে এখন কি ধরনের খাবার খাচ্ছে আমার বস। মানে ওরা যখন দেখে যে আমি ভর্তা ভাত খাই বা ডাল খাই, তখন ওদের মনটাও কিন্তু খারাপ থাকে। ওরা কিন্তু তখন খুব একটা কিউরিয়াস থাকে না। হ্যাঁ, খাবার জন্য বসে থাকে, কিন্তু এই ধরনের এক্সাইটমেন্ট, অ্যান্টিসিপেশন কিন্তু ওদের মাঝখানে কাজ করে না। কিন্তু এখন আমি চিকেন খাচ্ছি দেখে ওরা যেমন একটা আগ্রহের সঙ্গে আমার দিকে তাকিয়ে আছে এবং যেমন করে ওয়েট করছে, ওদের মনের ভিতরে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে বস খাবে, কিছু একটা দিয়ে আমাদেরকে খাবে এবং খাওয়ার পরে কিছু একটা উচ্ছিষ্ট হবে। এটা ওদের মনে একটা তীব্র বিশ্বাস আছে যে আমাদেরকে তো অবশ্যই দেয়া হবে, কেউ দিক বা না দিক আমি তো দিব। এই বিশ্বাসে ওরা বসে আছে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করছে। কিন্তু যখন এগুলো না থাকে তখন ওরা খুব মন ভারী করে বসে থাকে। সন্ধ্যার সময় গিয়েছিলাম বাইরে চুল কাটার জন্য, কারণ ওই যে বলেছি প্রচুর গরম। চুল যে খুব বেশি বড় হয়ে গেছে তা নয়, তাতে আমার মাথার ভেতরে ঘেমে যাচ্ছে, চুল কাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে চুল না কাটলে আর মানে রেহাই মিলছে না। তো বাধ্য হয়ে চুল কাটার জন্য গিয়েছিলাম সেলুনে। সেলুন থেকে ফেরার পথে এলাকায় দেখছি খুব ছোটখাটো একটা মেলার মতো বসেছে। মানে বৈশাখ উপলক্ষে হয়তো বা এই মেলাটা ছিল, কিন্তু আজকে কি উপলক্ষে মেলা বসেছে জানি না। যাই হোক, মেলা বরাবরই আমার কাছে খুব পছন্দের একটা বিষয়। আমি মেলা দেখলে পাগল হয়ে যাই, মানে সেখানে আমার যেতেই হবে। যাই থাকুক না থাকুক, যত ছোটই হোক যেমনই হোক না কেন, আমি এটা খুব পছন্দ করি। মানে ঘুরে ঘুরে দেখতে সব দোকানে কি উঠেছে না উঠেছে, কিছু কেনাকাটা করি বা না করি, আমার দেখতে ভালো লাগে। মানে যে কোনো কিছুই আমাকে অ্যাট্রাক্ট করে, হোক কোনো শপিং মলে ঘুরে ঘুরে দেখা, দোকান দেখা বা এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমাকে ছোট থেকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। নট ইম্পর্টেন্ট যে আমাকে কিছু কিনতে হবে বা আমাকে কিছু কেনার জন্য এসেছি, ওরকম কিছু না, বা আমার দরকার এরকম কিছু না। যে কোনো কিছু আমার দেখতে ভালো লাগে ঘুরে ঘুরে। যেমন এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই যে মগ, গ্লাস, তারপরে বিভিন্ন ধরনের প্লেট, বিভিন্ন ধরনের ক্রুকারিজ আইটেম। এগুলো হয়তো বা আমার সঙ্গে যায় না, দেখা দরকারও না, বা আমার যে দরকার ব্যাপারটা এরকমও না, কিন্তু আমার দেখতে ভালো লাগে। আবার দেখতে দেখতে যদি ইচ্ছা থাকে বা টাকা পয়সা থাকে তাহলে আবার কিছু কিছু কেনাও হয়ে যায়। হয়তো বা এটা আমার সাথে যায় না, ওই যে আমি আগেই বললাম যে আমার ভালো লাগে। আমার যে কোনো মেলা বা বাজার, বা বাজারে সবজি, মাছ বা অনেক ধরনের মুদি আইটেম বা খাওয়ার জিনিস বা কোনো স্ন্যাক্স, যে কোনো কিছুই আমার দোকানে যখন অনেক কিছু মেলার মতো একসাথে উঠে, ওইটা আমার ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। সবসময় যে কিনতেই হবে বা আমার দরকার, ব্যাপারটা এরকম না। যেমন এখানে বলতে গেলে যা কিছু আছে সব কিছু হচ্ছে মেইলি আইটেম, মহিলাদের বিষয়, ঘর গৃহস্থালির বিষয়। যেমন প্লেট আছে, গ্লাস আছে, কিন্তু আমার একটা মগের দরকার ছিল। তাই আমি এই আঙ্কেলের কাছ থেকে মগ দেখছিলাম, চা খাওয়ার মগ। তো আমার কাছে কোয়ালিটিটা খুব একটা ভালো মনে হয়নি। মানে মগের যে একটা ফিনিশিং, গ্লাসের যে একটা মানে ইয়ে থাকে, বডির যে একটা ফিনিশিং থাকে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। এই জন্য আমি মগটা দেখে আবার ফেরত দিয়ে দিচ্ছিলাম। কিন্তু সিম্পল কালার এই ধরনের মগ আমার কাছে ভালোই লাগে। আমার চা খাওয়ার জন্য একটা মগের দরকার ছিল, তাই আমি দেখছিলাম। তো একটু পরে গিয়ে দেখি সামনে আবার বাচ্চাদের অনেক টুকিটাকি ছোটোখাটো জিনিস। আমার কেন জানি আবার বাচ্চাদের আইটেম দেখতে বেশ ভালোই লাগে। খেলনার মতো বিষয়গুলো যেগুলো থাকে, এই ছোটোখাটো কিছু খেলনার মতো, এটা করে ওটা করে, ওগুলো আমি দেখতে পছন্দ করি।
আর এখন যেটা আমি ক্যাপচার করছি এটা আমি দেখিনি, এটা আমার দরকারও না, কিন্তু এটা আমি এমনিই রেখেছি। ব্যাপারটা হলো যে কিছু দোকান দেখানোর চেষ্টা করছি যে মানে কি কি উঠেছে। সব কিছু যে আমি নিজের জন্যই দেখেছি তা নয়, কিছু কিছু জিনিস আমি এখানে রাখার জন্য ক্যাপচার করেছি, শ্যুট করেছি, কিছু জিনিস অপ্রয়োজনীয়ভাবেও শ্যুট করে ফেলেছি। মানে ক্যামেরা ধরে রেখেছি, যেদিকে যাচ্ছে যা যা উঠছে সব কিছুই হয়ে যাচ্ছে। যেমন এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু খেলনা আছে, এগুলো আমাকে সবসময় বরাবরই অ্যাট্রাক্ট করে। আমি সবসময় ছোট বাচ্চাদের খেলনা, দরকার হোক বা না হোক, একটা সময়ে যখন আমি আমার ভাতিজিকে দিতে পারতাম, মানে রায়াকে দিতে পারতাম, দেওয়ার মতো অবস্থা ছিল, তখন ওই সব দেখতাম বা কিছু কিছু কিনে নিয়ে আসতাম বাসায়, লুকিয়ে হোক বা যেভাবেই হোক ওর কাছে পৌঁছে দিতাম, ওকে দিয়ে দিতাম। কিন্তু এখন তো আর সেই পরিবেশটাও নাই, মানে ওকে যে কিছু দিব সেই ধরনের অবস্থাও নাই, মানে এমনকি খাওয়া জিনিসও দেওয়া সম্ভব না। তো এমনিই দেখছিলাম, এখন তো আর কিনে এনে যে ওকে দিব এটারও কোনো পরিবেশ নেই। বিভিন্ন মানুষ এসেছে ঘুরতে, অনেক বাচ্চা মহিলা সবাই দেখছে। তো এখানে বেশিরভাগ যে আইটেমগুলো উঠেছে বলতে গেলে বেশিরভাগই বাচ্চাদের জিনিস। যেমন এই যে ছোট ছোট বাঁশি, তারপর ছোট ছোট বিভিন্ন ধরনের মানে কম দামি খেলনা, কিন্তু জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আর খাওয়ার মধ্যে আমি মনে মনে যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে লাড্ডু। লাড্ডুটা আমি বেশ পছন্দ করি, জিলাপিটা পছন্দ করি, কিন্তু মানে এটা খাওয়া হয় প্রায়ই, এটা পাওয়া যায়, কিন্তু লাড্ডুটা আবার মেলাতেই শুধু পাওয়া যায়, সব সময় সব জায়গাতে এটা পাওয়া যায় না। তো এখানে দেখছিলাম যে বাচ্চাদের ছোট ছোট ব্যাগগুলো, এটা মেয়েদের জিনিস। এটা দেখলে বা পেলে রায়া খুব খুশি হতো, ওর কথা মনে হচ্ছিল যে এই ব্যাগগুলো বাচ্চাদের, এগুলো ওকে দেয়া যেত। তারপর সামনে গিয়ে দেখি কিছু ক্রুকারিজের আইটেম। আমি এখান থেকে একবার প্লেট নিয়েছিলাম, আরও কিছু, যদিও আমার দরকার না, তারপরেও দেখছিলাম যে নতুন কোনো প্লেটের ডিজাইন এলো কিনা। তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে ভিডিও করা দেখে, এরপরে আর বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, চোখে চোখে চোখ পড়ে গেছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, এরপরে আর ভিডিও করিনি, অফ করে। রাত বাজছে 2টা 6। ছোটটার চোখে মুখে এত বেশি কৌতূহল। সকাল 10:30 বাজে, 11:15 বাজে, তখন শ্বশুর সাহেব গিয়ে তার এই নোংরা পুত্রবধূকে দরজার বাইরে থেকে ডেকে ডেকে তুলে দিল নাস্তা বানানোর জন্য। তারপরে 12টার দিকে নাস্তা দিল। এখন বাজছে 3টার মতো ঘড়িতে, লাঞ্চের কোনো খবর নেই। এরকম নোংরামির মধ্যে একটা ফ্যামিলি, একটা বাড়ি কিভাবে চলে হয়তো অনুমান করতে পারছে সবাই। তার সাথে যে সেই লোক কথাও বলতে পারে না, কথা বলার পরিবেশটা পর্যন্ত নাই, এত বাজে। তার সাথে কথা বলার ধৈর্য এবং ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। অবশেষে বিকাল 4টার দিকে লাঞ্চের একটা আয়োজন দেখা যাচ্ছে। আমার বাবাকে ডেকে দিয়েছে, তারপরে দেখলাম যে হ্যাঁ, মনে হচ্ছে যে দুপুরের খাবার রেডি হয়েছে, এখন যাওয়া যায়, কিছু একটা খাওয়ার ধান্দা করা যাবে হয়তো বা। কারণ 4টা যেহেতু বেজে গেছে, কিছু না কিছু তো খেতেই হবে, লাঞ্চ যাই থাকে তাই খেতে হবে। তো আমি গিয়ে দেখলাম যে একটা অবশিষ্ট ও থেকে ছিঁড়ে ফেলা একটা ডিমের অংশ ছিল, অমলেটের অংশ, এটা আমাকে দেওয়া হয়েছে, হয়তো বা সকালের ছিল, সেটা নিয়ে নিলাম। আর একটা বিষয় আপনাদেরকে খুব ক্লোজ করে দেখাচ্ছি, এখানে যে অর্ধসেদ্ধ আলুর কথা মাঝে মাঝে আমি বলি, যে অর্ধসেদ্ধ আলু আর হলুদ পানির যে একটা খেলা, এটাই হচ্ছে আমাদের বাসায় ডিমের গ্রেভি, ডিমের ঝোল। তো এখানে আমি খুব ভালো করে স্পষ্ট করে কাছাকাছি নিয়ে দেখাচ্ছি, আলু
অর্ধসিদ্ধ আলুর সাথে কাঁচা কাঁচা হলুদের গুঁড়া আর পানির যে একটা মিশ্রণ, হয়তোবা কিছুটা বোঝা যাচ্ছে, আমি বললে অনেক সময় বোঝা যায় না যে এটা কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা খারাপ হতে পারে। কারণ মুখে না দিলে তো এটা বোঝা সম্ভবই না। এটা সেই বুঝবে যে একবার খেয়েছে এই জিনিস। আমি নিয়ে পড়েছি বিশাল বিপদে। কোনো উপায়ান্তর খুঁজে পাচ্ছি না, কুল কিনারে খুঁজে পাচ্ছি না। কি করব, কিভাবে খাবো, কিভাবে আমার গলা দিয়ে এটা নামবে। তার মধ্যে তীব্র গরম, কারণ 4টা বাজে খাবার দিতে গিয়েও অনেক লেট হয়ে গেছে। মানে যদি সঠিকভাবে এটাকে খাওয়ার উপযোগী করতে হয় তাহলে আরো আধা ঘন্টা রেখে দিতে হবে ফ্যান ছেড়ে, কারণ প্রচণ্ড গরম। মাত্র নামিয়েছে। অর্ধসিদ্ধ আলু, কাঁচা হলুদ আর পানির যে মিশ্রণটা করেছে ডিমের সাথে, এটা আমি কোনোভাবে হাত দিয়ে টাচ করতে পারছিলাম না। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কখনোই খুব বেশি গরম, অতিরিক্ত গরম জিনিস আমি খেতে পারি না। ফুদিয়ে ফুদিয়ে খাওয়া এটা আমার পছন্দ না। তো এটাকে আমি কোনো মতো জাতে আনার জন্য, লাইনে আনার জন্য, ওই ফ্রিজের ঠান্ডা বাসি ডাল আছে ওইটাকে দিয়ে এটাকে আমি কোনো মতো একটু ঠান্ডা করছিলাম এবং হাত দিয়ে ধরার উপযোগী করছিলাম, যেন হাত দিয়ে ধরতে পারি। এবং মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে আমি যে মিশনটা হাতে নিয়েছি, অপারেশন লাঞ্চ, এই মিশনটা মারাত্মক কঠিন একটা মিশন। আজকে আমি পাশ করব না ফেল করব আমি ঠিক জানি না। মানে আমার কপালে কি আছে আমি জানি না। আমি ভাত মাখিয়ে পড়ে গেছি বিশাল বিপদে। না পাচ্ছি ফেলে উঠে যেতে, না পাচ্ছি গলা দিয়ে ভিতরে দিতে। তখন কি করব, কিছু করার নেই। এরপরে এর সঙ্গে আমি ডাল মিক্স করছি, ডিম ভাঙছি, ডিমের ওই পানি মিশ্রিত, হলুদ মিশ্রিত যে জল খেলা, মানে ওই যে ডিমের যে ঝোল বলে চালিয়ে দেওয়া হয়েছে অর্ধসেদ্ধ আলুর সঙ্গে, ওই আলুগুলো কচকচ করে দাঁতের নিচে পড়ছে। সব কিছু মিলে এত মজা লাগছে আমার কাছে যে আমি শুধু উপায়ান্তর করছিলাম যে কীভাবে উঠা যায়, কোনো মতো শেষ করা যায়, কোনো মতো শেষ করি। মাঝে মাঝে ব্রেক নিচ্ছি, চিন্তা করছি আমার কী কী জীবনে পাপ আছে, কার সাথে কী করেছিলাম, কখন কাকে মনে কষ্ট দিয়েছিলাম, কোন অন্যায় করেছিলাম, ছোটোবেলায় কার সাথে কী করেছিলাম। মানে আমার জীবনে যত পাপের ঘরা, যত ধরনের অন্যায়, যত ধরনের যা কিছু করেছি আমি, সব কিছু একটা ফ্ল্যাশব্যাক আমার চোখের সামনে পড়ছে। মানে মৃত্যুর আগে মানুষ যেরকম সব কিছু দেখে, আমি সব কিছু দেখছিলাম। আসলে আমাদের সঙ্গে যা যা ঘটে তা ওই মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল যখন রুহু কবজ করে ওই সময়ের চাইতে কম নৃশংস নয়। যাই হোক, এই নৃশংসতার মাঝখানে, বর্বরতার মাঝখানে একটু প্রশান্তি, একটু বেলের শরবত খাওয়ার পরে দেয়া হয়েছে। মানে ওই পুরনো বিভীষিকাময় স্মৃতি, লাঞ্চের স্মৃতি কাটানোর জন্য বেলের শরবত সবচাইতে কার্যকরী রাস্তা। এটা খেয়ে ওই বিষাদ, দুপুরের যে খাবারটা ছিল ওইটার গন্ধ, স্বাদ মুখ থেকে যদি কিছুটা মোচন করা যায় তাহলে আর কি জীবনটা বেঁচে যায়। আর পরবর্তী বেলায় যে মৃত্যু হবে আবার তার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে, এই যাত্রায় যদি ঠিকমতো বাঁচতে পারি।